নজরবন্দির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে একটু পেছনে, এবং এই মুহূর্তে এখানে চলছে ডিওয়াইএফআই এর একটা প্রতিবাদ। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল। আমার সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি মীনাক্ষী মুখোপাধ্যায়কে। মীনাক্ষী দি, তোমাকে নজরবন্দিতে অনেক স্বাগত। মীনাক্ষী মুখোপাধ্যায় এই নামটা নিয়ে এখন কিন্তু যথেষ্ট শোরগোল হচ্ছে। তিনি 2021 বিধানসভার প্রার্থী ছিলেন সিপিআইএমের। শুধু তা নয়, আজকে এই যে আরজিকর কাণ্ড, গোটা রাজ্যে যে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে রাজনৈতিক অরাজনৈতিকভাবে মানুষ বেরিয়েছেন, কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে ঠিক কিছুটা 1 মাস আগের একটা ঘটনায়। যে রাতে এই ঘটনা ঘটেছিল এবং তারপরের দিন রাত্রিবেলা পুলিশের তরফে যে তৎপরতার সঙ্গে শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছিল, সেই সময় যে মানুষটি পুলিশের গাড়িকে বাধা দিয়েছিলেন এবং কিছুটা হলেও যেন বাড়তি সময় কিনে নিয়েছিলেন, সেই মানুষটার সঙ্গে কিন্তু আজকে আমরা রয়েছি। তিনি হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই মুহূর্তে আরজি করের এই আন্দোলন আপনাকে কিভাবে মনে হচ্ছে, কি রাজনৈতিক জীবনে একটা অন্যভাবে উত্তীর্ণ করলো? যদি গাড়ি আটকানোর জন্য বলেন, তাহলে আমি প্রথম স্বীকার করি যে আমি একা গাড়ি আটকাইনি। সিনেমাতে সম্ভব যে কেউ একা একজন গাড়ি আটকে দেবে, রিয়েল লাইফে সম্ভব নয়। ছাত্র যুবরা আরজি করে পৌঁছেছিলাম, এই ধরনের একটা ডেড বডি পাওয়া গেছিল। সেই ডেড বডিকে আত্মহত্যা বলে পরিবার থেকে ডেকে পাঠিয়েছে, কিন্তু এই ডেড বডিটা মার্ডারের ডেড বডি। ফলত এই আত্মহত্যা এবং মার্ডার, এই দুইয়ের মাঝখানে খবর শুনে আমরা আসার পর আমাদের মনে হয়েছে মধ্যমগ্রামের স্বপ্না ঝায়ের মতো হয়তো এখানে তড়িঘড়ি করে বডি লোপাট করার কিছু ব্যবস্থা হচ্ছে। পরিবারের সাথে দেখা করতে চাই, পুলিশ সহযোগিতা করে না। তারপরে বাধ্য হয়ে গাড়ি আটকাই। একই আবেদন পুলিশের কাছে ছিল যে 2 মিনিট পরিবারের সাথে দেখা করে দিন। আপনাকেও যা কথা বললাম, 2.5 ঘন্টা লালবাজারে জেরা করেছে, তাদেরকেও সেম কথাই বলেছি। কি মনে হচ্ছে যে অভিজ্ঞরা অনেক ক্ষেত্রে বলছেন যে এই মামলার কি আদৌ বিচার হবে? সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি ছিল, প্রাথমিকভাবে পিছিয়ে গেল। আপনি কি আশা রাখছেন যে এইবার বিচার হবে এবং যতদিন না বিচার হবে ততদিন এই আন্দোলন চলবে সার্বিকভাবে? কারা বলছে আমি জানি না, কিন্তু অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মা বোনেরা এতটা হতাশাগ্রস্ত নয়। প্রগতিশীল, বাম, ধর্মনিরপেক্ষ, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, ছাত্র যুবরা, তারা এতটা হতাশ নয় যে হবে কি হবে না ভাবছে না, হতে হবে বলে রাস্তায় আছে। যারা হবে কি হবে না ভাবছে, তারা তথ্য প্রমাণ লোপাট করছে। যারা হবে কি হবে না ভেবে এই কথা প্রচার করছে, তারা আসলে মানুষের এই জেদকে, মানুষের এই সাহসকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা নিষ্ফল প্রচেষ্টা। আপনি কি মনে করেন যে এই আন্দোলন কি পুরোপুরি রাজনৈতিক নাকি অরাজনৈতিক হওয়া উচিত? একদিকে আরজি করের চিকিৎসকরা বলছেন যে তারা এই আন্দোলনে রাজনীতিকে প্রবেশ করতে দেবেন না। সেখানে প্রথম দিন মোহাম্মদ সেলিম একজন এই আন্দোলন পুরোপুরি রাজনৈতিক হওয়া উচিত, কারণ এই মেয়েটি একটা সমাজেরও মেয়ে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? দেখুন, একটা সরকারি হসপিটালে একটি সরকারি ডাক্তার, একটি সরকারি ডিপার্টমেন্টে, সরকারি আওয়ার্সে খুন হয়ে গেল। তারপরে সরকারি ডাক্তাররা সরকারি পোস্টমর্টম করলেন, যেখানে বেরোলো যে মেয়েটা নৃশংসভাবে অত্যাচারিত হয়েছে। তাহলে এই সরকারি বিভাগটা সরকার পরিচালনা করে, তাদের দেখরেখে। যিনি ধরা পড়লেন তিনিও একজন সিভিক, সেও সরকারি। এবং সন্দীপ ঘোষ, যিনি দুর্নীতির দায়ে ধরা পড়লেন, তিনি সন্দীপ ঘোষ, তিনিও সরকারি। তাহলে রাজনীতি যদি সরকারি নীতি পরিচালন করে, তাহলে নির্যাতিতা দোষীদের শাস্তি চাওয়াটা, কেউ যদি মনে করে যে আমরা রাজনীতি করছি, আমরা গোটা রাজ্যের মানুষকে বলবো নির্যাতিতার দোষীদের শাস্তি চেয়ে রাজনীতি করুন, কিন্তু যাতে নির্যাতিতার দোষীরা শাস্তি পায়, এটা যাতে মাঝপথে মরে না যায়। একটা প্রসঙ্গ বলতে চাই যে প্রথমে যে স্লোগানটা উঠলো যে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আমরা তারপরে কিন্তু দ্বিতীয় ধাপে দেখলাম কোথাও গিয়ে স্লোগানটা একটু যেন পরিবর্তন হলো, যে দাবি 3 দফা 3 এবং মুখ্যমন্ত্রী জবাব দিন। কি মনে হচ্ছে যে এই স্লোগানটা চেঞ্জ হলো কেন? আমরা এই যে মঞ্চে আপনাদের সাথে কথা বলছি, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলিনি। তার জন্য অনেকে ভাবছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়েছি, সন্দীপ ঘোষের অ্যারেস্ট চেয়েছিলাম, এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের আমরা অপসারণ চেয়েছিলাম। এবং 1 নম্বরে আমাদের দাবি যে নির্যাতিতা দোষীদের শাস্তি দিয়ে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সবার
মেয়েদের সহ সবার নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। ফলত দাবি যদি সমাজকে ক্লিয়ার করার হয় তাহলে এই দাবির সাথে প্রতিদিন দাবি জুড়ে যাবে। আর আজকে গোটা রাজ্যের মানুষ যারা এই দোষ করলো তাদের শাস্তি চাই। আমি আবারও বলছি, যারা, যে নয়, যারা। এই আরজি করের ঘটনা, এই যে নারী নিরাপত্তার অভাব এবং ওই ঘটনার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু ধর্ষণ বন্ধ হয়নি, এবং আজকেও খবরে আমরা নারী নির্যাতনের ঘটনা পাচ্ছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে নরেন্দ্র মোদীকে একটা চিঠি দিয়েছিলেন যে প্রতিদিন দেশে 90টা করে ধর্ষণ হচ্ছে। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় এই প্রতিবাদ তো চিরকাল এইভাবে চলতে পারে না, মানুষকে একটা সুস্থ জীবনেও ফেরা উচিত, যে কি মানসিকতা পরিবর্তন করলে সমাজের এই ধরনের নৃশংস অপরাধ কমতে পারে? শুধু কি শাস্তির মাধ্যমে কমতে পারে, আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে আইনের শাসন দরকার। পুলিশ প্রশাসন এরা যদি সমাজ অপরাধীদেরকে স্যালুট করে তাহলে অপরাধীদের অপরাধ প্রবণতা বাড়ে। শেষ 13 বছরে এবং আরজি করের ঘটনার পর লাস্ট নদিয়া অবধি যা ঘটনা ঘটলো তাতে ধর্ষণ কমেনি। আরজি কর, বর্ধমান, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, কলকাতা, হাওড়া, কোনো জেলা বাকি নেই। এগুলো শুধু যেগুলো খবর আসছে শুধু সেগুলো জানছি, এর বাইরে অসংখ্য খবর আছে। আজ একটি মেয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, এখানে কথা বলেনি, দূরে গিয়ে কথা বলল। তাই সব খবর সবাই জানতে পারে না। দ্বিতীয়ত হলো, এটা হচ্ছে একটা আধিপত্যবাদ মনোবাদ, পুরুষতান্ত্রিক মানসিকতা। যে পুরুষতান্ত্রিক মানসিকতা একটি বিকৃত মানসিকতার জন্ম দিচ্ছে, যে মানসিকতাতে দায়িত্বশীল হতে শেখায় না, যে মানসিকতাতে একটা মানুষ আরেকটা মানুষকে অপমান করে। ধর্ষণ মানে অপমান করা, ধর্ষণ মানে তার মানসিকতাকে আক্রমণ করা, শুধুমাত্র শরীরকে আক্রমণ কেন করা। এই প্রবণতাটা এখনের সময় বাড়ছে বলে আপনার মনে হয়, যে আমরা এত সচেতন হচ্ছি? আইনের শাসন নেই। কারণ উত্তরপ্রদেশে যেরকম পরিবর্তন এসছে, আমার আপনার হাতে কাজ নেই। উত্তরপ্রদেশে যে কড়া আইন আনা হয়েছে তাতে তো ধর্ষণ কাজ কমেনি। নেই, টাকা নেই বলে আমার আপনার সুস্থ জীবন যাপন করার কোনো উপায় নেই, এবং সেই জায়গাটাকে ব্যবহার করে আইনেরও পোস্কাগেরও তৈরি করেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাইছি, ভারতবর্ষের সংবিধানে রেপের এগেনস্টে কোনো ল ছিল না? মার্ডারের এগেনস্টে কোনো ল ছিল না? তাহলে কোয়েশ্চেন ইজ ইমপ্লিমেন্টেশন, যে কি করে ইমপ্লিমেন্ট করা যাবে। তার জায়গায় নতুন আইন, অর্থাৎ শাস্তির মাধ্যমেই ধর্ষণ কমতে পারে, এটাই আপনি মনে করছেন নাকি? শুধু শাস্তি নয়, হ্যাঁ, একটা কোনো সমাজ সংস্কারক বা একটি- একটা যে সমাজের একটা বার্তাটা যে দেওয়া প্রয়োজন যুব সমাজকে, বা যারা ধর্ষণ করছেন, এই ধরনের অপরাধে লিপ্ত হচ্ছেন, তারা কেন এই ভয়টা চলে যাচ্ছে সমাজ থেকে? শুধু যুব সমাজ নয়, সেটাই বলছি, যারা ধর্ষণ একটা করছে। গোটা সমাজ, শুধু ধর্ষণে নয়, খুনে, অপরাধে, দুর্নীতিতে, চুরিতে, ইল্লিগাল কাজে প্রতিদিন যুক্ত হচ্ছে লোকসভার ভোটের আগে। তাই আমরা বারে বার এই কথাই মানুষের কাছে অ্যাপিল করেছিলাম যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েগুলোকে দুর্নীতি পরায়ণ এবং অপরাধ প্রবণতা থেকে বাঁচান, তার জন্য এদেরকে হারান। অবশ্যই একটা শেষ প্রশ্ন করছি, তাহলে কি চাইছেন, যে এই আন্দোলনকে ধরে রেখে কি 2026 সালে গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন চাইছেন, নাকি এর মাঝখানে যেরকম, যেহেতু একটা সাম্প্রতিক অতীতে আমরা বাংলাদেশে একরকম ঘটনা দেখলাম, আপনারা কি চাইছেন, যে 26-এ গিয়ে একটা গণতান্ত্রিক উপায় পরিবর্তনের লক্ষ্যে কি সিপিআইএম ঝাঁপাবে, কি মনে হচ্ছে? এই নৃশংস নারকীয় ঘটনাটা না ঘটলেও 26-এ যারা সিপিআইএম করে তারা মানুষের কাছে পৌঁছাতো সরকারটা পাল্টানোর জন্যে। কিন্তু মেয়েটির চোখ ফেটে যখন রক্ত বেরিয়েছে, চুলগুলো যখন গোছা গোছা সেমিনার রুমে পড়ে আছে, দুটো পা যখন প্রায় 90 ডিগ্রিতে 180 ডিগ্রিতে ছিল, আর মাথার ক্লাচারটার ভগ্নাংশ যখন তার একটা গোপন অঙ্গের কাছে পড়েছিল, এইটার সাথে ভোটটাকে যুক্ত করবেন না। আপনি আমি সবাই মিলে রাস্তায় নেমে ওই বাচ্চাটা, আপনার ক্যামেরাম্যানকে বলুন, ওই বাচ্চাটা ও কিন্তু ভোট দিতে আসে না। এই আন্দোলনে তো এরকম অভিনব ছবি আমরা এবার দেখলাম, যে এই সমাজকে পাল্টাতে হবে,
কিন্তু এইখানে একটা কথা হচ্ছে, যেহেতু আপনার সঙ্গে কথাটা বাড়ছে, যেখানে মনে হচ্ছে না যে সিপিআইএম যে আন্দোলনটা আপনি প্রথম দিন গাড়ি আটকেছিলেন, আবার বিজেপি, আপনি বলছেন, হ্যাঁ আমি আটকাইনি। আপনারা সকলে, কিন্তু এই আন্দোলনটা যদি মনে হচ্ছে বিজেপি যদি আন্দোলনটাকে সাবোতাজ করে নিয়ে যায় বা তারা নিজেদের হস্তান্তর, তারা নবান্ন ঘেরাও করছে, কোথাও কি আপনারা আন্দোলন সেকেন্ডে কারো চলে বাবার সম্পত্তি নাকি? হ্যাঁ, আন্দোলন কারো বাবার সম্পত্তি যে মিউটেশন করে ভাই ভাই ভাগ করে নেব? কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপি আন্দোলন হয় মতাদর্শের উপরে। বিজেপি যদি এই রাজ্যে কোনো মনুবাদী ক্রমে ক্ষমতায় দৃষ্টিভঙ্গিতে চলে যে আসে, বিজেপি চলে, যে মনুবাদী দৃষ্টিভঙ্গিতে মেয়েদের একমাত্র জায়গা হলো আতুর ঘর এবং কিচেন রুম, যে মনুবাদী দৃষ্টিভঙ্গিতে মেয়েদের জায়গা ঘরের ভেতরে, যে মনুবাদী দৃষ্টিভঙ্গিতে দলিত, আদিবাসী, নিচু জাতের মেয়েদের শরীরকে ভোগ করার অধিকার তাদের দর্শনগত, সে যদি বাবার সম্পত্তিতে মিউটেশন করেও ভাগ নেয় না, এই লড়াই শেষ দেখতে পারবে না। অসংখ্য ধন্যবাদ মীনাক্ষী মুখোপাধ্যায়কে, যিনি কিন্তু প্রথম দিন থেকেই আরজিকর হত্যা মামলা এবং ধর্ষণ মামলাকে কেন্দ্র করে লড়াই চালিয়ে যাচ্ছেন। মীনাক্ষী মুখোপাধ্যায়কে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আগামী দিনে নজরবন্দির তরফ থেকে অনেক শুভেচ্ছা।